হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? চলে আসলাম প্রেমের নীল কাব্য নতুন একটি গল্প নিয়ে। আর হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন গল্প পাওয়ার জন্য। চলেন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। অদূরের হিমেল বাতাসে যেন শীতের রক্ষতা মিশে আছে। কুয়াশার ঘন ঘোরা তখনও কাটেনি। সকালের নরম রোদ্দুর খানিকটা আলস্য ছড়িয়ে আছে প্রশস্ত সাদা কংক্রিটের পথের দুপাশে। হঠাৎই শব্দে ঝংকার তুলে খোলা হলো প্রধান গেটের সুবৃহৎ লৌহদণ্ড। মৃদু শব্দ করে এগিয়ে যাচ্ছে রোলস রয়েস প্যান্থম মডেলের গাড়িটির চাকা। চারিধারে অশত কৃষ্ণচূড়া শিউলিসহ নাম না জানা বহু বৃক্ষে সজ্জিত প্রশস্ত সাদা কংক্রিটের রাস্তা বয়ে গাড়িটি এগিয়ে চলল ভেতরের দিকে। মুহূর্ত কয়েকের মাঝে সেটিও এসে থামলো সাদা মার্বেলের গম্বুজ আর নীলচে কাছে জানলায় সজ্জিত বিশালকার প্রাসাদসম বাড়িটির সামনে। গাড়ির দরজা খুলে ধীরে ধীরে নেমে এলো এই বাড়ির অর্থাৎ খানমহলের মধ্যমণি, এমপি ওয়ালিদ খানের একমাত্র পুত্র ওয়াহাজ খান নীল। এলাকার জনপ্রিয় নেতা সাহেব নীল খান। তার পরনে শুভ্র রাঙা পাঞ্জাবি, যার উপরে জড়ানো একখানা শ্বেত শুভ্র শাল। শালটির নিচে দৃশ্যমান সূক্ষ্ম এমব্রয়ডারির কারচুপি। তার মুখাবয়বে যেন এক শান্ত অথচ দৃঢ় প্রতিচ্ছবি। স্বচ্ছ নীল রঙা তার চোখের মণি। তীক্ষ্ণ জলানের অধিকারী পুরুষটি সর্বক্ষণিক বিদ্যমান কপালের শুকনো বাজগুলো যেন তার অভিজাত্যকে দ্বিগুণ করে তোলে। আজ প্রায় 3 দিন বাদে খানমহলে প্রবেশ করল সে। গ্রামীণ সম্পত্তির এক সমস্যা নিষ্পত্তির কাজে প্রায় দিন তিনেক শহরের বাইরে ছিল সে। নীল গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে এগিয়ে আসলো প্রায় জন চারেক মেড। সে তাদের মধ্যে থাকা বৃদ্ধ করে একজনকে সালাম দিয়ে প্রবেশ করলো অন্দরমহলে। নীলের রোমটা অতি যত্নে গোছাচ্ছে তারই ছোট ফুফুর একমাত্র মেয়ে, নাম সানজিদা আফরা মুন্নি। নীলের রুমটা আকারে এই বাড়ির সবচেয়ে বড়। এই বাড়ির অন্যান্য রুমগুলোর থেকে সম্পূর্ণ ভিন্ন। একবারে অত্যাধুনিক ধাঁচের সেই রুমটাতে প্রবেশের পূর্বেই প্রথমেই অতিক্রম করতে হয় একটা বৃহৎ গলিপথ, যার চারিধারটা সাজানো বিভিন্ন নামি দামি লেখকের বইয়ে। অতঃপর রুমে ঢুকতেই চোখে পড়ে বিশাল কিং সাইজ বেড, বিলাসবহুল ড্রেসিং টেবিলের বৃহৎ আয়না আর রুমের মাঝে থাকা সর্ববৃহৎ কাউচ। তবে তার রুমের সবচেয়ে দৃষ্টিনন্দন জায়গাটা হচ্ছে তার দক্ষিণ পাশের সর্ববৃহৎ সুইমিং পুলটা, যেটা সজ্জিত নানা সবুজ লতাগুল্ম আর বিদেশি ফুলের টবে। বিশাল রুমটা এক হাতে গোছাতে গোছাতে এক প্রকার ক্লান্ত হয়ে পড়ল মনে। তবুও তার মুখে মুচকি হাসির রেখা বিদ্যমান, কেননা এটা তার শখের পুরুষের কক্ষ। হ্যাঁ, নীলই তার শখের পুরুষ, কিন্তু সে কথা কি নীল জানে? হয়তো না। নীলের কথা মনে পড়তেই ফের আরেকবার আনমনে মুচকি হাসলো মুন্নি। বেড সাইড টেবিল থেকে নীলের একটা ফ্রেম বাঁধানো ছবি হাতে নিয়ে আদরের স্পর্শে হাত বোলাতো তাতে। ঠিক সেই মুহূর্তেই পিছন থেকে কেউ একজন উৎফুল্ল কণ্ঠে বলে উঠল, মুন্নি আপু, তুমি এখানে? নিচে তো ভাইয়া আসছে। ভেসে আসা সেই কণ্ঠস্বরে চমকে পিছনে তাকালো মুন্নি। বুকের ভিতর চলমান হৃৎপিণ্ডের অস্থির নৃত্য শান্ত করতে পরপর 2বার বুকে থাপ্পড় দিল সে। পিছনেই দাঁড়িয়ে আছে নীলের একমাত্র ছোট বোন ওয়াসফিয়া খান নাহা। নাহার এমন হঠাৎ ডাকে তাকে ধমকাতে গেল, তার বলা শেষ কথাটাই থমকালো মুন্নি। চিকচিক করে উঠল তার আঁখি জোড়া। প্রফুল্ল কণ্ঠে সে বলল, নীল ভাইয়া আসছে? নাহা বলে উঠল, হুম। আর এক মুহূর্ত দাঁড়ালো না মুন্নি। খুশিতে আত্মহারা হয়ে ছুটে বের হয়ে গেল রুম থেকে। মুচকি হেসে তার পিছন পিছন ছুটল নাহা নিজেও। খানমহলের সুবিশাল ড্রয়িং রুম আজ পূর্ণ খানমহলের লোকজনে। কারণ একটাই, সবাইকে ডেকেছেন বাড়ির কর্তা ওয়ালিদ খান নিজে। আজ বড্ড খুশি তিনি। সুগার প্রবলেমের জন্য যেখানে বাড়িতে মিষ্টির উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন, সেখানে আজ নিজেই সবাইকে মিষ্টি বিলি করছেন তিনি। তার পুত্র যেন বিশ্ব জয় করে ফিরেছে। অবশ্য সেটা বিশ্ব জয়ের থেকে কম কিছু নয় তার জন্য। যে জমির অংশীদারিত্ব নিয়ে দীর্ঘকালীন ভোগান্তি পোহাতে হয়েছে, তাকে সেই জমির সকল সমস্যার নিষ্পত্তি মাত্র 2 দিনে সম্পন্ন করতে পেরেছে তার একমাত্র পুত্র খানবাড়ির সিংহ ওয়াহাজ খান নীল। সেই সুবাদেই এখানে সকলে। আসুন সবার সাথে একটু পরিচয় পর্ব সারা যাক। খানমহলের কর্তা বড় ওয়ালিদ খান, এলাকার জনপ্রিয় এমপি, সঙ্গে একজন স্বনামধন্য ব্যবসায়ী এবং বড় কর্ত্রী মির্জা সূচনা। তাদের 2 ছেলে মেয়ে, ওয়াহাজ খান নীল আর ওয়াসফিয়া খান নাহা। ছোট কর্তা ওয়ালিদ জামান খান, ভাইয়ের ব্যবসার নিবিড় সঙ্গী, তার সহধর্মিণী মির্জা সাইমা। তাদেরও 2 ছেলে মেয়ে, ওয়াহাদ খান নিহিত আর মেয়ে ওয়ারিশা খান নীরা। খান বংশের বড় মেয়ে, অর্থাৎ ওয়ালিদ খানের ছোট, তবে বাড়ির সবার বড় বোন রৌশনারা খান। তার 2 ছেলে মেয়ে, মাহমুদুল হক রাউফিন আর মেয়ে রাউফিয়া হক রাফা। আর ছোট বোন রুমিনারার 1 মেয়ে, সানজিদা আফরা মুন্নি।
সবাইকে একে একে নিজ হাতে মিষ্টি খাওয়াচ্ছেন ওয়ালিদ খান। সবাই নিচে থাকলেও দুইতলা ঝুল বারান্দা দিয়ে নিচে নীলের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে মুন্নি। অপেক্ষা কখন নীল একটিবার তার দিকে তাকাবে। যাও বলো তারে মেঘের ওপারে, বৃষ্টি বন্দনা জোরে দরুনি তল। যাও বলো তারে শ্রাবণ আষাঢ়ে, মেঘের শত জল ছুঁয়েছে ভেজা জল। মাতাল হাওয়ার ধ্বনি বৃষ্টিকে শোনে না, ময়ূর পেখম তোলে দিন তা না দেরে না। শীতকালীন এমন অসময়ের বর্ষার বাড়ি দ্বারায় সিক্ত হচ্ছে চারিপাশ। শীতের শুষ্ক বাতাসে গাছের বর্ণহীন পাতাগুলো বেয়ে গড়িয়ে পড়ছে জলবিন্দুরা। এরই মাঝে এমন সময়ের বৃষ্টি উপভোগ করছে সদ্য ঢাকায় আগত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের প্রথম বর্ষের দুই অন্তরঙ্গ নিবিড় সঙ্গিনী নুরায়ন হক তিহু আর তাসফিয়া মাহা। একের পর এক কলি মিলিয়ে গান গেয়ে চলছে তারা। হঠাৎ তিহুর ফোন বেজে উঠতেই ধ্যান ভাঙল তাদের। দ্রুত থেকে সরে গিয়ে একটা ছাউনির নিচে আশ্রয় নিয়ে ফোনটা ধরল সে। সঙ্গে সঙ্গে পাশ থেকে ভেসে আসলো একটা নারী কণ্ঠ। আজকে কিন্তু ঢাকায় প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তিহু, বৃষ্টিতে কিন্তু একদমই ভিজবি না, পরে সমস্যা হলে ওখানে তো আমি নেই, কে সামলাবে তোকে। তিহু কণ্ঠস্বর শুনেই চিনে ফেলল এটা তার মায়ের কণ্ঠ। কৌতুক ভরা কণ্ঠে সে বলে উঠল, নো টেনশন, ডু ফুর্তি। আম্মু, আমার মাহু আছে না, ওটাই তো আমার ভরসা। তিহু হেসে মাহার দিকে ফিরে মনে মনে বলল, তোমার বর্ষাকে নিয়েই একসাথে বৃষ্টিতে ভিজছি আমি আম্মু। অতঃপর মায়ের উদ্দেশ্য বলল, আচ্ছা আম্মু রাখো, কালকে ভার্সিটিতে একটা ইম্পর্ট্যান্ট ক্লাস আছে, পড়তে বসছিলাম। ওই পাশ ভেসে আসলো আসলে তিহুর মায়ের রাশভরি কণ্ঠ। আচ্ছা পর, তবে মন থাকে যেন বৃষ্টিতে একদমই ভিজবে না। তিহু বলে উঠল, আচ্ছা। কলটা কেটে দিল সে। মাহা তার দিকে এগিয়ে এসে বলল, কে কল করেছিল রে? তিহু বলে উঠল, আমার যেহেতু বর বা বয়ফ্রেন্ড কেউ নেই, সেহেতু এই সময় আমাকে আমার মাদার ইন্ডিয়াই কল করেছিল। মাহা নাক সিটকিয়ে বলল, সোজা কথায় উত্তর দিতে পারিস না? তিহু বলে উঠল, ল নিয়ে পড়তেছি মামু, একটু তো ঘুরায় কথা বলতেই হবে। মাহা চোখ মুখ বিশ্রীভাবে সিটকিয়ে বলল, আই উইশ তুই কোনো একদিন ভালো হবি। তিহু বলে উঠল, তাহলে উইশটা পকেটে পুরে রাখ, কেননা আমি কোনো দিন ভালো হব না। হাতে থাকা গ্লাসটাতে ফলের রস নিয়ে গুটি গুটি পায়ে নীলের রুমে প্রবেশ করলো মনে। হাতে বিদ্যমান কাচের গ্লাসটা ঠকঠকে কাঁপছে তার। সেটা কি শীতের তীব্রতায় নাকি নিজের মধ্যকার ভিতরচেতার দরুন জানা নেই মুন্নির। তবে কেবল এটুকুই জানা, নীলের রুমের সামনে আসলেই হৃদস্পন্দনের এক অদ্ভুত রকম দ্বিগুণ সঞ্চালন অনুভূত হয় তার। রুমে ঢুকেই দেখতে পায় কোথাও নেই নীল, তবে সে বেশ ভালো করেই জানে নীল কোথায়। জুসের গ্লাসটা বেড সাইড টেবিলে রেখে গ্লাস কভার দিয়ে সেটাকে ভালো করে ঢেকে অতঃপর পা বাড়ালো নীলের রুমের পূবের দিকের বিশাল ব্যালকনিটার উদ্দেশ্যে। এদিকে কক্ষে ঠিক পূব প্রান্ত, যেখান থেকে প্রতিদিন সকালে দৃশ্যমান হয় সূর্যোদয়ের রক্তিম আভা। ছাদ খোলা সেই বিশাল ব্যালকনিটার একটা ভিতের চেয়ারে বসে আছে ওয়াহাজ খান নীল। নিয়মিত জিমের দরুন ফুলে ওঠা পেশিবহুল শৈল্পিক দেহ তার আবৃত অফ হোয়াইট কালার শার্ট পাঞ্জাবিতে। হাতে ধরে রাখা সিগারেটের ধোঁয়াগুলো মিলিয়ে যাচ্ছে ঘন কুয়াশার অন্তরালে। মন্য বিমোহিত দৃষ্টিতে চেয়ে থাকলো তার পানে। এই পুরুষটার প্রত্যেকটা কার্যক্রমে হৃদয় আনাচন করে ওঠে তার। তাই তো সিগারেটের ধোঁয়া সহ্য করতে না পারলেও প্রতিদিনই সেই মুখে ওড়না চোরা চাপা দিয়ে এভাবে লুকিয়ে লুকিয়ে দেখে নিজের প্রিয় পুরুষটাকে। চোখ কি কপালে তুলে গাড়ি চালান কানা লোক কোথাকারের? আল্লাহ জানে এদেরকে কে যে ড্রাইভিং লাইসেন্স দেয়। আমার কোমরটা মনে হয় একদমই গেল। ক্ষিপ্ত বাগিনী নয়, ঝাঁঝালো কণ্ঠে কথাগুলো এক নিঃশ্বাসেই বলে থামল তিহু। সে যাচ্ছিল ভার্সিটির উদ্দেশ্যে। এমনিতেই আজ ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গিয়েছে তার উপর ভার্সিটি থেকে মিনিট দশকের দূরত্বে একটা স্থানে ফাঁকা রাস্তা দেখে যখন অতি দ্রুত স্কুটি চালাতে ব্যস্ত, সে তৎক্ষণাৎ থেকে জানি এক বিশাল কার গাড়ি এসে তাকে ধাক্কা দিয়ে এক প্রকার উল্টে দিল তার স্কুটিটির নিচে চাপা পড়তে পড়তে বেঁচছে সে। যদিও সঙ্গে সঙ্গে ব্রেক কষার দরুন তত একটা ক্ষতি হয়নি তার, তবুও শখের স্কুটির এমন হাল দেখে মেজাজ সামলাতে পারল না তিহু। অন্যদিকে আজ একটা ইম্পর্ট্যান্ট ক্লায়েন্ট মিটিং থাকায় একটু সকালেই নীল বেরিয়েছিল অফিসের উদ্দেশ্যে। সাধারণত এই সময়টাতে এই প্রান্তের রাস্তাটা প্রায় জনমানবহীন থাকে, তাই ড্রাইভার আসিফ তত একটা খেয়াল না করে কোনো রকম সারা শব্দ ব্যতীতই এই পথে গাড়ি অতি প্রসন্ন চিত্তে নিজের ইচ্ছা মতো স্পিডে চালাচ্ছিল। যার ধরনে এমন একটা অঘটন ঘটল। ভেসে আসা সেই নারী কণ্ঠে দ্রুত গাড়ি থেকে নামলো নীল। তিহু বলে উঠল, কি হলো, কথা কানে যাচ্ছে না? বের হন এখনই গাড়ি থেকে, নয়তো এই নুরাইন হক আপনার এত দামি গাড়ির 12টা বাজিয়ে ছাড়বে বলে দিলাম। কথাটা বলতে বলতেই একবার সামনে তাকায় তিহু। পলকেই নিঃশ্বাস আটকে আসে তার।
যেন কোনো এক গ্রিক দেবতাকে হঠাৎ কোনো সাদা কালো ক্যানভাসে জীবন্ত করে তোলা হয়েছে। তার সামনেই দাঁড়িয়ে আছে এক পুরুষ, উচ্চতা প্রায় 6 ফুট, যার সুঠাম বলিষ্ঠ দেহ যেন শিল্পীর হাতে নিপুণভাবে গড়া। পুরুষটি পরনের শুভ্র শার্টের উপর কালো ব্লেজার, একবারে ফর্মাল গেট আপ। তবে তার চোখের কালো রোদ চশমাটা তাকে আরও বেশি ডমিনেটিং করে তুলেছে। যাই হোক, তিহু কি দম্বার পাত্রে নাকি, হোক সে গ্রিককার মতো দেখতে অথবা স্বয়ং গ্রিক গড নিজে, তিহুর কিছুই যায় আসে না। সে শুধু জানে এই লোকটা তার স্কুটির অবস্থা খারাপ করেছে। সে সামনে থাকা লোকটিকে কিছু বলার সুযোগ না দিয়েই 2 কদম এগিয়ে এসে লোকটার চোখে চোখ রেখে বলল, আপনার কি চোখে কোনো সমস্যা আছে? আর সমস্যা যদি থেকে থাকে তবে চোখের ডাক্তার দেখান। নিজে সমস্যা নিয়ে ঘুরে বেরিয়ে অন্য মানুষের সমস্যার কারণ হওয়ার মানে কি? নীল কিছু একটা বলতে যাবে, তার আগেই তিহু আবার বলল, এই যে শুনুন মিস্টার, আমি খুব ভালো করে জানি আপনি এখন কি বলবেন, যে সরি আর হবে না, ভুল হয়ে গিয়েছে, আমি দেখতে পারি নাই, এসবই তো। শুনুন মিস্টার কালা চশমা, আপনি আমার গাড়ির ক্ষতি করেছেন, তাই জরিমানা তো অবশ্যই দিতে হবে। কোনো কথাই কাজ হবে না, নয়তো আমিও আপনার এত সুন্দর দামি গাড়িটার কাজ ভেঙে বলবো সরি, দেখতে পারিনি। তার এমন কথোপকথনের মাঝে হঠাৎই গাড়ি থেকে নেমে আসে আসিফ। নীলের সাথে এমন রক্ষ ব্যবহারকারী মেয়েটাকে শাসিয়ে সে বলল, এই মেয়ে, এই জানো উনি কে? উনি নীল খান, তাই মুখ সামলিয়ে কথা বলো। তিহুর মেজাজ এবার সত্যিই বিগড়ে গেল। একে তো লোকটা তার গাড়ির ক্ষতি করেছে, তার উপরে আবার এত বড় বড় কথা। সে জাজালো কণ্ঠে বলে উঠল, উনি লাল নীল হলুদ কমলা যেখানি হোক না কেন, আই ডোন্ট কেয়ার। উনি আমার স্কুটির ক্ষতি করেছে, সো ফাইন না দিয়ে ওনাকে আমি যেতে দিব না এখান থেকে, এক চুলও নড়তে দিব না। এদিকে নীল অভিভূত দৃষ্টিতে চেয়ে আছে মেয়েটির পানে। মেয়েটির এত সাহস, বরংবার অবাক হচ্ছে সে। যেখানে কোনো মেয়েকে এলাকার বড় বড় গ্যাংস্টাররাও তার নামে কাঁপে, সেখানে এইটুকু পুচকি সাইজের মেয়ে তার সামনে দাঁড়িয়ে এত বড় বড় কথা শোনাচ্ছে। বাঁকা হাসলো নীল, অতপর আসিফকে হাতের ইশারায় থামিয়ে সে মেয়েটির উদ্দেশ্যে বলল, হোয়াট ডু ইউ ওয়ান্ট অ্যাজ ইউ পেনাল্টি? তিহু বলে উঠল, আপাতত আমার আপনার গাড়িটাই ভেঙে দিতে ইচ্ছা করছে, ভেঙে দিই। মেয়েটির এমন কথা আর নীলের এমন নির্লিপ্ততায় বেশ ভয় হলো আসিফের। নীল যে শর্ট স্টাম্পার, তাতে এখন যদি মেয়েটার কিছু করে ফেলে তাহলে কি হবে? সে ভয়ে ভয়ে মেয়েটির দিকে ফিরে বলল, এই মেয়ে, কি বলছো? মাথা ঠিক আছে তোমার? তিহু বলে উঠল, বিশ্বাস করেন বিগত 10 মিনিট আগেও আমার মাথা একদম ঠিক ছিল, কিন্তু যখন আপনার, কি বললেন জানি, নীল না লাল খান, যাই হোক, উনি আমার স্কুটিটাকে ওনার এই বিশাল আকৃতি দানব গাড়িটা দিয়ে যখনই না ধাক্কা দিয়েছে, মেজাজ আমার চাঁদের দেশে। নীল বলে উঠল, অ্যাজ ইউ উইশ, ইউ ক্যান ব্রেক মাই কার। তিহু আসিফের সাথে কথা থামিয়ে নীলের দিকে ফিরে বাম ফ্রুটা সামান্য নাচালো, অতঃপর চোখ দুইটা এরকমই শয়তানি ভাব এনে বলল, আর ইউ শিওর? নীল বলে উঠল, অলওয়েজ। এদিকে তাদের এমন কথোপকথনে পরাণ পাখি উড়াল দেওয়ার মতো অবস্থা আসিফের। সে মনে মনে আল্লাহ করছে যেন নীল এখানে কোনো অঘটন না ঘটিয়ে বসে। তিউ বাঁকা হেসে কিছু করতে যাওয়ার আগেই তার মনে পড়ল, আপাতত ভার্সিটিতে যাওয়াটাই বেশি ইম্পর্ট্যান্ট, কারণ আজকে সপ্তাহের সবচেয়ে ইম্পর্ট্যান্ট ক্লাস। তাই সে নীলের উদ্দেশ্যে বলল, আপাতত আমার কাছে অত ফালতু সময় নেই যে আপনার এই দামি গাড়ির আমি ভাঙব, তাই আপনি আমার স্কুটিটা সারানোর ব্যবস্থা করুন। আসিফ যেন হাত ছেড়ে বাঁচল। সে দ্রুত নীলের দিকে তাকিয়ে ফিরে বলল, ভাই, এখানে পাশেই একটা ভালো গ্যারেজ আছে, আমার পরিচিত, আমি গেলে এক্ষুনি ঠিক করে দেবে। নীল তাকে চোখের ইশারা দেওয়ার সঙ্গে সঙ্গে স্কুটিটা নিয়ে সেখান থেকে দ্রুত প্রস্থান করলো আসিফ। উদ্দেশ্য গ্যারেজে যাওয়া, তবে তার আগে মনে করে তিহুর কাছ থেকে তার বাসার ঠিকানাটা নিয়ে গেল আসিফ, যাতে স্কুটি ঠিক হওয়ার সঙ্গে সঙ্গেই সেটা কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে দিতে পারে। এদিকে আসিফ যাওয়ার সাথে সাথেই নীল যেই না গাড়িতে উঠতে যাবে, ঠিক তৎক্ষণাৎ পিছন থেকে তিহু বলল, আপনি কোথায় যাচ্ছেন মিস্টার লাল সাহেব? আপনি চলে গেলে আমাকে ভার্সিটিতে পৌঁছে দিয়ে আসবে কে? এখন একদমই বলবেন না যে আপনার টাইম নেই। আপনি আমার পাক্কা 30 মিনিট লেট করিয়েছেন, সো এখন আমাকে ভার্সিটিতে আপনিই পৌঁছে দিয়ে আসবেন। নীল বরংবার অবাক হচ্ছে মেয়েটির এমন ব্যবহারে। শেষ পর্যন্ত কিনা মেয়েটি তার নামটা বিকৃত করল। মেজাজ সামলাতে ভাসমান শিরার পেশিভুল হাতটা শক্ত হলো তার। চোয়াল শক্ত করে গাড়িতে উঠে মেয়েটির উদ্দেশ্যে সে বলল, ওঠো। তিহু এক বাঁকা হাসি এসে মনে মনে বলল, পথে আসো চান্দু, আমারে না নিয়ে যাবা কই? গাড়িতে উঠে বসলো সে। সঙ্গে সঙ্গে গাড়ির সর্বোচ্চ স্পিডে সেটি চালাতে শুরু করলো নীল। গাড়ি এসে থামলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এর দিকের প্রধান ফটকের সামনে। হঠাৎ ব্রেকের কারণে কিছুটা সামনের দিকে ঝুঁকে পড়ল তিহু। বাইরে তাকিয়ে সে দেখতে পেল সামনে দৃশ্যমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। একবার নীলের দিকে তাকালো সে। নির্লিপ্ত ভঙ্গিমায় ড্রাইভিং সিটে বসে আছে নীল। তিহু বের হয়ে যাওয়ার আগেই আরেকবার বলল, ধন্যবাদ মিস্টার লাল সাহেব, যদিও ধন্যবাদটা আপনার আমাকে দেওয়া উচিত, কেননা আমি আপনার গাড়ি এখনও ঠিক রেখেছি।
হোয়াট এভার, আমি আবার একটু নরম মনের মানুষ কিনা, তাই আপনাকে থ্যাংক ইউ বললাম। আর হ্যাঁ, মনে করে আমার স্কুটিটা বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। কথাটা বলেই বেরিয়ে গেল তিহু। নীলের চোখে মুখে যেন অগ্নিগড়ের অধিকরণ ঘটছে। অগ্নিফুলঙ্গি ঝরে পড়ছে তার কালো রোদ চশমার নিচের নীলভা চোখ দুটো দিয়ে। ভার্সিটির ক্লাস শেষে আইন অনুষদের এলাকা পেরিয়ে তিহু আর মাহা এগিয়ে যাচ্ছে কার্জন হলের দিকে। উদ্দেশ্য বাসায় ফেরা। একই ফ্ল্যাটে ভাড়া থাকে তারা দুজনে। হঠাৎই মাহা বলল, তোকে তো আমি সেই কোন সকালে ফোন করেছিলাম, তাও এত দেরি করে আসলি কেন? তিহু বলে উঠল, কানির কানি, তুই আর আমি কি আলাদা বাসায় থাকি? একই বাসায় একই ফ্ল্যাটের একই রুমে থাকি আমরা, তারপরও ভার্সিটিতে এসে আমাকে ফোন করেছিলি কেন? মাহা বলে উঠল, ভাষা ঠিক করছে রে, আর তুই তো পরে পরে মোষের মতো ঘুমাচ্ছিলি। আমারও ঠিক খেয়াল ছিল না যে আজকে ইম্পর্টেন্ট ক্লাসটা আছে, তাই আর তোকে ডাকিনি। তারা হাঁটতে লাগলো। মা ফের বলল, কী রে, বললি না তো, দেরি হলো কেন? আর তোর স্কুটি কই? স্কুটির কথা মনে পড়তেই কপাল সামান্য কুচকালো তিহু। আরে আর বলিস না, থেকে এক লোক এসে আমার স্কুটিটার 12টা বাজিয়ে দিয়েছে। যাই হোক, ওই লোককে এতই টাইট দিয়েছি না, জীবনে আর কখনো অসাবধানে গাড়ি চালাতে গেলেও 10 বার ভাববে আমার কথা। মাহা বলে উঠলো, তারপর তোর কোথাও লাগেনি তো? আর স্কুটিটা কই? তিহু বলে উঠল, না না, সেভাবে লাগেনি, শুধু ওই স্ক্রুটা আমার উপর পড়েছিল বলে একটু ব্যথা লেগেছিল, আর হাতটা একটু লেগে গিয়েছে, নাথিং এলস। আর স্কুটিটা লোকের এক সহচর বলেছে রাতের মধ্যে পাঠিয়ে দিবে সারাই করে। মাহা বলে উঠল, আচ্ছা চল, বাসায় গিয়ে অ্যান্টিসেপটিক লাগিয়ে দিচ্ছে। চমকি চলছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? হার মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো। সুন্দরী চলছে একা পথে। রাস্তা দিয়ে যাচ্ছিল তিহু আর মাহা। হঠাৎই রাস্তার পাশে কিছু বকটের এমন গানের থমকালো তারা। তিহু তাদের দেখে ফির বলল, এ নাইস সং, আই লাইক ইট। বকাটেগুলো হেসে একযোগ বলল, হো, আগুন সুন্দরী। এদিকে বকাটেগুলোর এমন সম্বোধনে মেজাজ চমকতে চড়ে গিয়েছে মাহার। দাঁতের দাঁত চেপে তিহুর হাতটা শক্তভাবে চেপে ধরেছে সে। তিহু মার দিকে ফিরে চোখের ইশারায় বলল, কুল বেবি। অতপর বকাটেগুলোর দিকে এগিয়ে গেল সে। একটু অন্যরকম স্টাইলে হেসে বলল, আই রিয়েলি লাইক দিস সং, বাট গানটা না শিল্পীর কণ্ঠেই মানায়। রাস্তার পাশে কুকুরগুলোর ঘেউ ঘেয়ে কানে যন্ত্রণা ব্যতীত আর কিছুই হয় না। বকাটেগুলো তিহুর এমন ঠান্ডা মস্তিষ্কের অপমান মুহূর্তেই বুঝে ফেলল। তবে তাদের কি লজ্জাবোধ আছে নাকি? নির্লজ্জ বেহায়ার দল বলল, তুমি কি আমাদের অপমান করার চেষ্টা করলে আগুন সুন্দরী? তিহু বলে উঠল, একদমই না, আমি তো সরাসরি অপমানই করলাম। যদিও কুকুরকে কুকুর বলে কুকুরের অসম্মান হয় কিনা আমার জানা নেই। এবার আর কে সামলাবে তাদের? বকাটেগুলো একসাথে খেপে বলে উঠল, মুখ সামলে কথা বল, না হলে কিন্তু তোর ওই সুন্দর মুখটা কালকে সকালে আর কাউকে দেখাতে পারবে না। তিহু বলে উঠল, আরে যা শালা, আমার ছোটবেলায় কুকুরের কামড়ানির ভ্যাকসিন দেওয়া আছে। অতি সভ্য মেয়ে ছিলাম তো। যাই হোক, তোদের মতো কুকুরকে যদি ভয় পেতাম, না হলে এই ঢাকা শহরে টিকতে পারতাম না। বকাটেগুলো তার দিকে তেড়ে আসতে গেলে রাস্তার পাশে পড়ে থাকা একটা লাঠি নিয়ে তাদের মধ্যকার লিডার টাইপ একটা মাথা সাজারে আঘাত করলো তিহু। বাদবাকি সবাই হতভম্ব হয়ে চেয়ে এলো। একটা ছেলে তার দিকে তেড়ে আসতে গেলেই মাহা পাশ থেকে আরেকটা লাঠি নিয়ে সেই ছেলেটার মাথায় দিল সাজারে এক বাড়ি। সঙ্গে সঙ্গে ব্যথায় কুচিয়ে নিচে বসে পড়ল ছেলেটা। আঘাতপ্রাপ্ত স্থান থেকে রক্ত গড়িয়ে পড়ছে। রীতিমতো একটা রণক্ষেত্রে পরিণত হয়েছে এই স্থানটা। ঠিক তখনই সেখান দিয়ে যাচ্ছিল একটা পুলিশের জিপ। রাস্তার পাশে এমন মারামারি হতে দেখে থামলো তারা। দুজন পুলিশ বের হয়ে এসে তিহু আর মাহাকে ধরতে যেতেই তিহু বলে উঠল, আমাকে পরে ধরবেন ম্যাম, আগে আপনার ফোনটা দিন। আসলে আমার ফোনটা বাসায় থেকে গিয়েছে তো, আমার শ্বশুর আব্বা জানকে একটা কল করবো আর কি। পুলিশের কনস্টেবলটি অবাক দৃষ্টিতে তাকালো তিহুর দিকে। বলল, শ্বশুর মানে? তিহু বলে উঠল, শ্বশুর মানে শ্বশুর। হো, না বললে আবার চিনবেন কি করে? এমপি ওয়ালিদ খানকে চিনেন? আমি ওনার একমাত্র ছেলের ফিয়ন্সি। সেও একটু জানুক তার এলাকাতেই তার ছেলের হবু বউ কীভাবে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, যেখানে ফার্স্ট তাকেই উত্ত্যক্ত করা হয়েছে। কি হলো দিন? ওয়ালিদ খানের নাম শুনতেই মহিলা কনস্টেবলটি দ্রুত জিপের মধ্যে বসে থাকা পুলিশ অফিসারের কাছে গিয়ে কি একটা জানি বলল। মুহূর্তেই সেখান থেকে নেমে আসলো অফিসারটি। তিহুর উদ্দেশ্যে সে বলল, মামা বাড়ির মোয়া পেয়েছ? বললেই হলো তুমি ওয়ালিদ খানের ছেলের বউ। তিহু বলে উঠল, আসলেও আব্বুর বুদ্ধি আছে বলতে হবে। তিনি তো চেয়েছিল যাতে তার ছেলের সাথে বিয়ের আগে কেউ আমাকে না চিনুক, আর ঠিক সেটাই হচ্ছে। বাই দ্য ওয়ে, আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে ফোনটা আমাকে দিন না, আমি জাস্ট একটু ফোনই করব। না না, উনি ব্যস্ত মানুষ, ওনাকে ফোন করে আর কেন জ্বালাতন করবা? ব্যাপারটা আমরাই সামলে নিচ্ছি। বলো, তোমাদেরকে কে কে ডিস্টার্ব করেছে? তিহু বকাটে গরুর দিকে তাকিয়ে বলল, এরা সবাই। অফিসারটি তিহুকে অসুস্থ করে বলল,
ব্যাপার না মামুনি, তোমরা যাও, আমরা সামলে নিচ্ছি। তিহু বলে উঠল, ওকে, যখন আব্বুর কাছে কল দিতে দিলেন না তাহলে আপনারাই দেখে নিন ব্যাপারটা। আর খেয়াল রাখবেন ওরা একটাও যেন শাস্তি থেকে বঞ্চিত না হয়। অফিসারটি মাথা নেড়ে জ্বালানো, আচ্ছা। অতি দ্রুতই সেখান থেকে প্রস্থান করলো দুই রমণী। সবে একটি গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট কনফারেন্স শেষ করে নিজেদের অফিসের ভবনে দোতলার সুবিশাল ক্যাবিনের সোফাটাতে শরীর হেলিয়ে দিয়েছে নীল। হাতে থাকা ক্রিস্টালের বলটি অনবরত ঘুরিয়ে চলছে সে, বরংবার তার চোখের সামনে ভেসে উঠছে সেই ক্ষিপ্ত রমণীর সাহসী গর্জন। স্মৃতির পাতায় তোলা দিচ্ছে রমণীটির দেওয়ার নাম, মিস্টার লাল সাহেব। চোয়াল মুখ শক্ত করে বসে আছে নীল। হঠাৎই কেবিনে প্রবেশ করলো তার পিএ আয়াজ এহসান। আয়াজকে দেখিয়ে নীল বলল, আই নিড সাম ইনফরমেশন আয়াজ, ফার্স্ট। আয়াজ এগিয়ে এসে বলল, কি ইনফরমেশন স্যার? নীল বলে উঠল, আসিফের কাছে একটা অ্যাড্রেস আছে, ওই অ্যাড্রেসে তুমি যাবে স্কুটি নিয়ে, আসিফ না, গট ইট? আয়াজ অবাক হয়ে তাকালো নীলের দিকে। সে তো এসেছিল কিছু ফাইল নীলকে দেখাতে, কিন্তু নীল এসব স্কুটির কথা, অ্যাড্রেসের কথা কি বলছে কিছু না বোঝা সত্ত্বেও কোনো প্রশ্ন করলো না আয়াজ। বাধ্য ছেলের মতো মাথা নাড়িয়ে সে বলল, ওকে স্যার। পতোত্তরে এক অদ্ভুত রকম বাঁকা হাসলো নীল। ফ্ল্যাটে আসার পর থেকেই তিহু লক্ষ্য করছে মাহার অন্যরকম ভঙ্গিমায়, চোখ সরু করে তাকিয়ে আছে তার দিকে। তিহু বলে উঠল, ব্যাপার কি রে মাহু, এমনি তাকিয়ে আছোস কেন? আমার কি চেহারা সুন্দর হয়েছে নাকি? সে দ্রুত ড্রেসিং টেবিলের বড় আয়নাটার সামনে দাঁড়িয়ে মুখে হাত দিয়ে বলল, না না, যেমন ছিলাম তেমনই তো আছে। তারপর সে মাহার দিকে তাকিয়ে ফিরে বলল, তয় এখন কি দেখিস? মাহা বলে উঠল, দেখছি যে আমি কত বড় বন্ডের সাথে থাকি। তিহু চোখ সরু করে বলল, মানে? মাহা বলে উঠল, এমপি ছেলের সঙ্গে তোর বিয়ে কবে ঠিক হলো রে? আচ্ছা থাক, আচ্ছা তুই আমাকে এটা বল যে এমপি ছেলের নাম কি? তিহু হেসে বলল, ও এই ব্যাপার, তখন যদি আমি এমপি ছেলের কথা বুদ্ধি করে না বলতাম তাহলে এতক্ষণে লাল দালানের মধ্যে থাকতে হতো বেশ। মাহা বলে উঠল, তুই আর তোর বুদ্ধি, তা এমন উদ্ভট বুদ্ধি হঠাৎ করে তোর মাথায় এলো কোথেকে? তিহু তখনই বলে উঠল, এমনি হঠাৎ পাশের দেওয়ালে লাগানো এক পোস্টারে তাকিয়ে দেখলাম এমপির ছবি, তখনই হুট করে মাথায় আসলো। আর এমনিতেই কিছুদিন পরেই ইলেকশন, তো ওই নির্জীব পোস্টার আর মালিক কোনো কাজেই তো আসুক আমাদের নাকি? মাহা বলে উঠল, অফিসারটা যদি তোর থেকে নাম্বারটা চাইতো তাহলে? তিহু বলে উঠল, কামন মাহু, এত কিছু ভাবলে কি আর তখন ওই বুদ্ধিটা মাথায় আসতো? মাহা বলে উঠল, ওরে বন্ডরে, তুই যে লোকের কথা বলছিস না এমপির ছেলে, তুই কি জানিস উনি কী পরিমাণ ফেমাস পারসন? আমি তো ঢাকায় আসার আগেই মামার কাছে ওই লোকের নাম শুনেছি, ওয়াহাজ খান সম্ভবত। এখন যদি এই কথা ওই লোক শোনে যে তুই ওনার পরিচয় ভাঙিয়ে খাচ্ছিস তাহলে তোর কী মনে হয় তুই আস্ত থাকবি? তিহু বলে উঠল, যে হোকা দেখা জায়গা।